আজ 10 লাখ টাকার বিনিময়ে একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করলাম। আসলে বিয়েটা নিজের ইচ্ছে মতো করিনি, মায়ের জন্য করতে হয়েছে। আমি খুব গরিব ঘরের মেধাবী একজন ছেলে। মা হাসপাতালে ভর্তি, মায়ের অপারেশনের জন্য 10 লাখ টাকার দরকার ছিল। অফিসের বসের কাছে টাকা চাইতে গেলে উনি আমাকে এই শর্ত দেন। উনি আমাকে বলে উনি আমাকে টাকা দিতে পারে, কিন্তু আমাকে ওনার মেয়েকে বিয়ে করতে হবে। আমি শুনে রাজি হয়ে গিয়েছি। অফিসের বসের মেয়েকে বিয়ে করব, এতে না বলার কি আছে। কিন্তু বস যখন সবকিছু খুলে বলল, বস বলল ওনার মেয়ে নাকি ধর্ষিতা। ধর্ষিতা কথাটা শোনা মাত্রই আমি না বলে দিলাম। বললাম একটা ধর্ষিতা মেয়েকে আমি কেন বিয়ে করতে যাব। বস আমার হাতে ধরে রিকোয়েস্ট করলো, বলল দয়া করে তুমি আমার মেয়েটাকে বিয়ে করো, নয়তো ও যে কোনো সময় আত্মহত্যা করে বসবে। ঠিক সেই সময় হাসপাতাল থেকে ফোন আসলো, আর তারা জানালো তাড়াতাড়ি 10 লাখ টাকা জমা করে দিতে, অপারেশন করতে হবে, নয়তো নাকি মাকে বাঁচানো যাবে না। আমি আর কিছুই ভাবতে পারছি না, আমি আর কিছু ভাবতে চাইও না। আমি বসের সব শর্ত মেনে নিলাম আর বসের মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। বস খুব বড় লোক, তাই বিয়েটা খুব ধুমধামে দিল। আজ আমার বাসর রাত, আমি বাইরে দাঁড়িয়েছিলাম। বসের মেয়ে মানে আমার বউ রুমে আগে থেকে বসেছিল। আমি প্রায় 1 ঘন্টা দেরি করে বাসর ঘরে ঢুকলাম। রুমে ঢুকেই দেখলাম মেয়েটা জানালার কাছে গিয়ে বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো মেয়েটার মনটা খুবই খারাপ। আমি মেয়েটার পিছনে গিয়ে একটু শব্দ করলাম। মেয়েটা পিছন ঘুরে আমার দিকে তাকালো আর আমাকে জিজ্ঞেস করলো, কেন আপনি আমাকে বিয়ে করলেন? আপনি কি জানেন না আমি একজন ধর্ষিতা মেয়ে? আমি বললাম জানি। মেয়েটি অবাক হলো আর বলল, সবাই তো আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আপনি এই বিয়েটা কেন করলেন? আমি কিছুই বলছি না, শুধু চুপ করে আছি। মেয়েটি দেখতে কিন্তু বেশ। আমি প্রথমে ভেবেছিলাম মেয়েটা দেখতে বেশি একটা ভালো হবে না, কিন্তু যখন ওকে দেখলাম তখন আমার ধারণাটা একদমই ভেঙে গেল। ওর নামটা জানতে খুব ইচ্ছা হচ্ছে। বললাম আপনার নামটা কি জানতে পারি? মেয়েটা বলল ওর নাম নীলা। মনে মনে বললাম বাহ, নামটাও তো খুব সুন্দর। বললাম নীলা যান, আপনি শুয়ে পড়ুন। কেন এই বিয়েটা করলাম তা না হয় অন্য একদিন বলবো। নীলা বেডে আর আমি সোফায় শুয়ে পড়লাম। খুব সকালে আমি ঘুম থেকে উঠে পড়লাম আর ঘুম থেকে উঠে গোসল করে নিলাম। বাথরুম থেকে যেই ঘরে ঢুকেছি ঠিক তখনই নীলার মায়াবী মুখটা নজরে এলো। নীলা তখন ঘুমিয়েছিল। কি সুন্দর লাগছে নীলাকে, চুলগুলো এলোমেলো ছিল। আমি একাধারে নীলার দিকে তাকিয়েছিলাম। নীলার মুখটা কি মায়াবী লাগছিল, দেখে মনে হচ্ছিল এক টুকরো চাঁদ যেন হাসছে। আমি নীলার দিক থেকে চোখ ফেরাতে পারছিলাম না। হঠাৎ করে নীলা চোখ খুলে ফেললো আর ও দেখে ফেললো যে আমি ওর দিকে তাকিয়ে আছি। আমি একটু শরম পেয়ে গেলাম। আল্লাহ জানে নীলা কি ভাববে আমায়। আমি রুমের বাহিরে চলে আসলাম। নীলা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আমার বস মানে নীলার বাবা আমাকে আর নীলাকে খাবার জন্য খাবার টেবিলে ডাকছে। আমরা দুজনে খাবার টেবিলে চলে গেলাম। নীলার বাবা আমাকে বলল, আজ থেকে তোমাকে আর চাকরি করতে হবে না। আমি বললাম কিন্তু কেন? নীলার বাবা বলল, তোমাকে এই ছোট চাকরিটা করতে হবে না, অফিস আমি সামলে নেব। তুমি আমার মেয়েটাকে সময় দাও, ওকে নিয়ে কোথাও ঘুরতে যাও। আমি নীলার বাবাকে জিজ্ঞেস করলাম আমার মা কেমন আছে? উনি বলল তোমার মায়ের অপারেশন হয়ে গেছে, উনি এখন খুবই সুস্থ আছে। আমি কথাটা শুনে খুবই খুশি হলাম। আমি নীলার বাবাকে বললাম আমি হাসপাতালে যাব আমার মাকে দেখতে। উনি বললেন দেখে এসো গিয়ে। আমি খাবার শেষ করে রুমে চলে আসলাম আর রেডি হচ্ছিলাম হাসপাতালে যাব বলে। পিছন থেকে নীলা বলে উঠলো, একটা রিকোয়েস্ট করব, রাখবেন? পিছনে ফিরে দেখি নীলা। আমি বললাম বলুন, অবশ্যই রাখবো। নীলা বলল, আমি আপনার সাথে হাসপাতালে আপনার মাকে দেখতে যাব। আমি বললাম পারবেন তো যেতে? নীলা বলল সে যেতে পারবে। নীলার বাবা আমাকে একটা গাড়ি দিয়েছে, গাড়িটা বের করলাম আর নীলাকে সাথে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম। মাঝ রাস্তায় খেয়াল করলাম নীলা গাড়িতে ঘুমিয়ে পড়েছে, ওর মাথাটা আমার কাঁধে রেখেছে। আমি ওকে ডাকলাম না। হাসপাতালে প্রায় পৌঁছে গেছি। আমি আস্তে করে নীলার কানের কাছে গিয়ে বললাম, এই যে শুনছেন, হাসপাতালে এসে গেছি। নীলা চোখ খুলে ওর মাথাটা আমার কাঁধে দেখে একটু লজ্জা পেল। আমি বললাম চলেন। আমরা মায়ের সাথে দেখা করলাম। নীলাকে দেখিয়ে বললাম, মা আমি বিয়ে করেছি। নীলা গিয়ে মায়ের পা ধরে সালাম করলো। মা খুব খুশি হয়েছে আমার বিয়ের কথা শুনে। আমার মা বলল, কি সুন্দর আমার ছেলের বউ। নীলা মায়ের সাথে অনেক কথা বলল। মা আর নীলাকে একসাথে দেখে আমার মনে হচ্ছে ওরা দুজন একে অপরের অনেক পরিচিত। আমি মাকে বললাম, মা কাল তোমাকে এখান থেকে নিয়ে যাব। মা আমাকে বলল, এখন অনেক রাত হয়েছে, তোরা বাড়িতে ফিরে যা। আমরা দুজন মায়ের থেকে বিদায় নিলাম। তারপর আমরা দুইজন বাড়ির দিকে রওনা দিলাম। মাঝ রাস্তায় এসে গাড়ি থামালাম। নীলা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এখানে গাড়ি থামালেন যে? আমি বললাম গাড়ি থেকে নামুন। নীলা গাড়ি থেকে নামলো। আমি বললাম চলুন ফুচকা খাবো। নীলা প্রথমে না বললেও আমার জোরাজোরিতে খেতে রাজি হলো। আমরা দুজনে ফুচকা খাচ্ছি। আমি নীলাকে জিজ্ঞেস করলাম, আপনার জীবনে এত বড় ক্ষতি কিভাবে হলো? নীলা কিছুই বলছে না, শুধু চোখের জল ফেলছে। আমি আস্তে করে বললাম, বলুন না নীলা, কি হয়েছিল? নীলা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, সেদিন অফিস থেকে ফিরছিলাম, রাস্তায় হঠাৎ কয়েকজন অচেনা লোক আমাকে ধরে নিয়ে যায়। তারপরে যা ঘটেছিল তা মুখ দিয়ে বলতে লজ্জা লাগে। আমি চিৎকার করেছিলাম, কিন্তু আমাকে
মেয়েকে কেউ সাহায্য করেনি, সবাই দেখেও চুপ ছিল। ওর কণ্ঠ কেঁপে উঠলো, চোখের পানি গাল বেয়ে ঝরছে। আমি নিঃশব্দে ওর হাতটা ধরলাম, বললাম আমি জানি তোমার কষ্ট কেউ বুঝবে না, কিন্তু তুমি দোষী না, তুমি ভুক্তভোগী। এখন থেকে তুমি একা নাও, আমিও আছি তোমার পাশে। নীলা চুপ করে আমার দিকে তাকালো, তারপরে মাথাটা নিচু করে আস্তে করে বলল, আপনি জানেন আমি প্রথমে আপনাকে ঘৃণা করতাম, ভাবতাম আপনি আমাকে দয়া করে বিয়ে করেছেন, কিন্তু আজ মনে হচ্ছে আপনি সত্যিই মানুষ। সেদিনের পর থেকে আমরা দুজনেই বদলে গেলাম। আমি চাকরি না করেও নীলার সাথে সময় কাটাতে লাগলাম। ও হাসতে শুরু করলো, রান্নাঘরে গান গাইতো, সকালে বারান্দায় চা বানাতো। মনে হচ্ছিল জীবনের অন্ধকারে একটু একটু করে আলো ফিরছে। একদিন হঠাৎ আমার ফোনে বসের কল এলো। বস বলল, তুমি এখন আমার জামাই না, আমার মেয়ের সব ভরসা। আমি হাসলাম, বললাম স্যার ও এখন শুধু আপনার মেয়ে না, আমার জীবনও। মা হাসপাতাল থেকে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরলো। মা নীলাকে দেখে বলল, এই মেয়েটাই তোর কপালের দোয়া ছিল রে, আল্লাহকে তোর জীবনে পাঠিয়েছে। রাতে ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম আমি আর নীলা। নীলা ধীরে ধীরে বলল, আপনি কি কোনোদিন মনে করবেন আমি ধর্ষিতা? আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, না নীলা, আমার কাছে তুমি শুধু একজন স্ত্রী না, একজন যোদ্ধা, যে হার মানেনি জীবনের কাছে, যে আবার বাঁচতে শিখেছে। নীলা মুচকি হাসলো, চোখে জল চিকচিক করছে। সেদিনের পর থেকে আমি বুঝেছি কোনো মেয়ের অতীত তার চরিত্র নয়, আর ভালোবাসা মানে শুধু সুখ নয়, মানে কারো ক্ষত মুছে নতুন আলো এনে দেওয়া। গল্পটার সাথে আমার বাস্তব জীবনের কোনোই মিল নেই। গল্পটা ফেসবুকে টাইমলাইন থেকে নেওয়া। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আর এরকম গল্প যদি আরো শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।